আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা গত সপ্তাহে ছিলাম ভোলার চরফ্যাশন উপজেলা নীলকমল ইউনিয়নের চর যমুনা গ্রামে। আর আমাদের চিকিৎসক স্টুডিওতে যিনি আছেন ডক্টর তানজিম সাবিনা চৌধুরী, তিনি সেখানে মায়েরা একেবারে শেষ পর্যন্ত, শেষ পেশেন্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন, সেগুলোই আমরা হাজির করছি আজকের এই উপস্থাপনায়। আমাদের সঙ্গে শাহিনা আছেন, শাহিনা যিনি আমাকে সহযোগিতা করছেন এই অনুষ্ঠানটি ঠিকঠাক করে পরিচালনা করবার জন্য। সহ উপস্থাপকের ভূমিকায় আজকে তিনি পেশায় পরিবার কল্যাণ সহকারী হিসেবে 2 বছর ধরে কাজ করছেন। শাহিনা, আমরা কথায় চলে যাই। এবারে বলবেন গর্ভবতী রাবেয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি 3 মাসের পৌষ মাসের প্রথম দিয়ে আমার মেজ বন্ধ হয়েছে। আচ্ছা। আমার অনেক বমি বমি ভাব আর মাথা ঘুরায় আর মাজা কোমর ব্যথা করে। আচ্ছা, মানে আপনি গর্ভবতী কিনা নিশ্চিত হয়েছেন? জি। আচ্ছা, চেকআপ করছি। আচ্ছা, টেস্ট করছেন তাই তো? জি। হ্যাঁ। রাবেয়া আপা, বয়সটা কত? 35। কয় নাম্বার বাচ্চা এটা? আমার এটা 3 নম্বর বাচ্চা। আচ্ছা, আর ছোটটার বয়স কত এখনো? ছোটটার বয়স 6 বছর। 6 বছর। কোনো পদ্ধতি নিতেন না নাকি এটা এমনি? আমি কাছে কিনা বড়ি বেশুকি ব্যবহার করতাম। আচ্ছা, এই বাচ্চাটাকে নিতে চাইছিলেন নাকি এমনি? নিতে চাইছিলাম। নিতে চাইছিলেন, তাহলে তো সবই তো ঠিকঠাকই আছে। এখন অসুবিধা কি হচ্ছে? মানে আগে মাথা কোমর ব্যথা করে আর মাথা ঘুরায় আর বমি বমি ভাব, কিছু খাওয়া দাওয়া করতে পারি না। আগে যে 2টা বাচ্চা হয়েছে তখন প্রথম যখন 3 মাসের ছিল তখন এটা হয় নাই? যে বমি বমি ভাব হয়েছিল আর মাথা কোমর ব্যথা করে নেই, এখন করে। এখন করে। আচ্ছা, আপনার তো 3 মাস না? আপনি চেকআপে গিয়েছিলেন কারো কাছে? চেকআপ আমরা ওই পরীক্ষা করছিলাম আর কি, পেশাব পরীক্ষা করছি। আচ্ছা, সেখান থেকে হ্যাঁ, আপনি প্রেগন্যান্সি যে এটা ধরা পড়লো কিভাবে? প্রস্রাব টেস্ট করে নাকি আলট্রাসোনোগ্রাফি করে? যে না, যে প্রস্রাব টেস্ট করছিলাম। এখনো আলট্রাসোনোগ্রাফি আপনি করেননি? যে না। আচ্ছা, এটা কিন্তু করে ফেলতে হবে। হ্যাঁ, 3 মাস যেহেতু, আমরা আলট্রাসোনোগ্রাফি ছাড়া আসলে বুঝতে পারবো না যে বাচ্চাটা ঠিক জায়গায় আছে কিনা। একটা বাচ্চা না 2টা বাচ্চা, কোনো কিছু কিন্তু বোঝা যাবে না। ফুলটা ঠিক জায়গায় হচ্ছে কিনা আমরা কিন্তু চাই যে, এবং এই ডেটটা আপনি যে পৌষ মাস বললেন, আমরা যে সঠিক তারিখটা বের করতে চাই, আমাদের কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে। হ্যাঁ, তার প্রথমে আপনি আলট্রাসোনোগ্রাফি করে আপনি একেবারে ভালো মতো জেনে নেন না যে আপনার কত সপ্তাহের প্রেগন্যান্সি। দ্বিতীয় যেটা সমস্যাগুলো আপনি বললেন, এগুলো কিন্তু খুব কমন, বমি ভাব। হ্যাঁ, প্রায় সবারই কিন্তু হয়। আস্তে আস্তে 3 মাস পার হয়ে গেলে বমি ভাবটা কিন্তু অনেকখানি কমে যায়। আপনার কি এখনো অনেক বমি হয়? যে আমি খাওয়া দাওয়া কোনো কিছুর গ্যাস সহ্য করতে পারি না। আচ্ছা, এটা কিছুটা কিন্তু কমন, গন্ধ টন্ধ সহ্য করা যায় না প্রেগন্যান্সির প্রথম দিকে। 4-5 মাস হয়ে গেলে এটা কমে যাবে। তারপরে যদি আপনার বেশি বমি ভাব হয়, আমি একটা ট্যাবলেট লিখে দিচ্ছি, ট্যাবলেট ভার্টিনা প্লাস, VRTINA, ভার্টিনা প্লাস। এই ট্যাবলেটটা বমি ভাবের জন্য আপনি খালি পেটে খেতে পারবেন প্রয়োজন মতো, কিন্তু যেহেতু আপনার 3 মাস হয়ে গেছে, এটি কিন্তু বমি ভাব আস্তে আস্তে কমে যাবে। আর মাজার ব্যথার জন্য সবচেয়ে জরুরি যেটা, ক্যালসিয়াম খেতে হবে। হ্যাঁ, আপনার 2টো বাচ্চা আছে, আবার আপনি প্রেগনেন্ট, কাজে এখন কিন্তু অনেক ক্যালসিয়ামের চাহিদা শরীরে। আপনি 2 বেলা করে ক্যালসিয়াম খাবেন। আমার ধারণা কোনো একটা পরিবার পরিকল্পনা অথবা কোনো স্বাস্থ্য দপ্তরে গেলে সেখানে ক্যালসিয়াম দেবে আপনাকে। 2 বেলা করে ক্যালসিয়াম খাবেন। এর থেকে বেশি ব্যথা হলে আমি প্যারাসিটামল খেতে বলবো। সেক্ষেত্রে একদম সিম্পল আমরা যেরকম নাপা ট্যাবলেট দেই 500 মিলিগ্রাম, সেটা খেতে পারবেন। কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে রাবেয়া আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবারে বলবেন সাইনা রানী, ইমপ্লান্ট গ্রহীতা। চায়না রানী, যদিও আসলে ডায়াবেটিসের কোনো কমপ্লেইন বলছে না, কিন্তু একটা ওভারঅল আসলে যদি একটু সচেতন থাকার জন্য যদি এই বিষয়ে আপা একটু বলে দিতেন। আমরা চাই যে অন্য জায়গার দর্শকরা যারা আছেন, অনেকের হয়তো প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হয়, এটার সঙ্গে প্রেগনেন্সির মানে সুস্থ বাচ্চা হওয়া না হওয়ার কি কোনো যোগ আছে কিনা, আমি একটু ওভারঅল এটাই জানতে চাই তো আপনার কাছে। ডায়াবেটিসটা আসলে খুব কমন, এতটা কমন যে আমরা নিজেরাও অনেকে জানি না বলে আমরা
জানি না, এর কারণ হচ্ছে নির্ণয় হচ্ছে না, টেস্ট করতে যাচ্ছে না মানুষ ভয় পাচ্ছে, ডায়াবেটিস টেস্ট করতে যাচ্ছে না। তাতে কি হচ্ছে যে টেস্ট না করার ফলে আমরা জানতে পারছি না। কিন্তু এটা বুঝতে হবে যে ডায়াবেটিস যদি গর্ভকালীন সময়ে থাকে, এটা আসলে অত্যন্ত একটা বিপজ্জনক জিনিস যদি এটা কন্ট্রোলে না থাকে। কিন্তু যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু একদম সাধারণ অন্য প্রেগন্যান্সির মতো। কাজে এই জিনিসটা কিন্তু আমাদের হাতে আছে। আমরা যদি প্রপারলি ডায়াবেটিসটা কন্ট্রোল মানে প্রথমে আমরা নির্ণয় করে সেটা চিকিৎসা করি, তাহলে কিন্তু কোনো রকম বিপদ হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যারা নাকি প্ল্যান করে মানে বাচ্চা নেয়, যে বাচ্চা নেবে, সেখান থেকে শুরু করা উচিত। হ্যাঁ, শুরুতেই ডায়াবেটিস টেস্টটা করে তারপরে তাদের প্ল্যানিংটা, বিশেষ করে ফ্যামিলিতে যাদের আছে। কিছু কিছু মানুষকে আমরা বলি যে তারা আসলে রিস্ক বলি না, এদের বেশি রিস্ক ডায়াবেটিস হওয়ার, যেমন তারা নিজেরা যদি ওজন বেশি হয়, অথবা তার যদি ফ্যামিলিতে থাকে মা, খালা, বাবা, মা, তারপরে এমন যদি হয় যে তার এর আগে কিছু খারাপ ঘটনা হয়েছে, যেমন তার বাচ্চা মারা গেছে পেটের ভিতরে, অনেক বড় বাচ্চা হয়েছে, বাচ্চার জন্মগত ত্রুটি হয়েছে, হ্যাঁ, তাহলে এগুলো দেখে, বা নিজের তার বয়স একটু বেশি 40-এর কাছাকাছি, এরা কিন্তু সব রিস্ক ফ্যাক্টর। এনাদের কিন্তু গর্ভধারণ করলেই প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হওয়ার চান্স বেশি, অথবা তার আগে থেকেই আছে, উনি কিন্তু জানেন না। কাজে আইডিয়ালি আপনি যেটা বললেন সেটাই করা উচিত, যে আইডিয়ালি গর্ভধারণের আগেই টেস্ট করে দেখা উচিত তার আছে কিনা। তারপরে যদি না থাকে, গর্ভধারণ করার পরে যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, নিজের ওজন বেশি থাকে, তাহলে কিন্তু অবশ্যই এটা প্রথমেই করে ফেলা উচিত প্রথম 3 মাসের মধ্যে। এবং আমাদের দেশটা যে অঞ্চলে আছে সেখানে কিন্তু ডায়াবেটিসের প্রাদুর্ভাব অনেক বেশি। আমরা রাইস ইটিং, ভাত খাই, এই জন্য বলা হয়ে থাকে যে আমাদের ক্ষেত্রে ইভেন রিস্ক ফ্যাক্টর না থাকলেও প্রত্যেক মহিলাকেই একেবারে গর্ভধারণের শুরুতেই ডায়াবেটিস টেস্টটা করা উচিত। এবং তখন যদি ওটা নেগেটিভ আসে, আবার দ্বিতীয়বার আমরা 24 থেকে 28 সপ্তাহে। আচ্ছা, কাজে ডায়াবেটিসকে ভয় পেলে চলবে না। ডায়াবেটিস যদি আমরা নির্ণয় করতে পারি খুব তাড়াতাড়ি, এটাকে যদি আমি ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু গর্ভধারণে এবং গর্ভকালীন সময়ে মা বাচ্চার কোনো রকম অসুবিধাই হবে না। ডায়াবেটিস যদি প্রেগন্যান্সিতে হয়, আমরা প্রথমে খুব কম থাকলে চেষ্টা করি যে ওই যে খাদ্যাভ্যাস বদলে এটাকে কন্ট্রোল করার। সেটাতে যদি না হয় তাহলে কিন্তু ইনসুলিন ট্যাবলেটটা কিন্তু বন্ধ করতে হবে। আচ্ছা, আমরা চায়না রানীর কথা শুনবো। হ্যাঁ, চায়না আপা বলেন, কি অবস্থা চায়না রানী? নমস্কার। 4 বছর আগে একবার ইমপ্ল্যান্ট করছি, এসব কোনো আমার সমস্যা ছিল না। আমি মাসের মাস ক্লিয়ার মাসিক হয়েছি। আচ্ছা, আবার পিরিয়ডটা খুললে গেল বছর, এখন আমি আর মাসিক হই না। মাসিক না হওয়াতে আমার। আচ্ছা, প্রথম কথা চায়না রানী বয়স বলেন কত? আমার বয়স 35-36 হইব। 35-36। বাচ্চা কজন? আমার 2 ছেলে 2 মেয়ে। 4 জন তো হয়েছে, আর বাচ্চা নেবেন নাকি? স্বামী কি করে? স্বামী বরের কাজ করে। কিসের? পানের বর। ও, পানের বড়তে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে 4টা বাচ্চা হয়ে গেছে তো চায়না দিদি। আপনি তো শেষ বাচ্চাটা হওয়ার সময় তো আপনি একটা স্থায়ী পদ্ধতি নিলেই পারতেন না। আবার এই কথা বললে আবার বলবেন আমরা খারাপ। আচ্ছা, কি যে অসুবিধা হইতেছে। আর কয়বার চেঞ্জ করছেন? ওই যে ইমপ্ল্যান্ট যেটা করছেন সেটা কয়বার, মানে কয় বছর মেয়াদি? প্রথম 3 বছরের জন্য করছিলাম, হ্যাঁ, তারপরে এটা খুলছি, হ্যাঁ, খোলার পরে আবার করছি 1 বছর হয়েছে। আচ্ছা, এখন আমার এই 1 বছর যে করছি, এটা করার পরে আমার সমস্যা বেমালা, আমার ব্যথা, আমি পাওলে হাঁটতে পারি না, হাত ব্যথা, হাত জিজা দূরে থাকে, আবার সময়তে সাইডে ব্যথা করে, মাঝে আসে ব্যথা, আবার কানে করে। শরীরটা এরকম কাহিল হয়েছে সেটা কি, মানে অনেক মানে একটু শুকায় গেছেন এই 1 বছরে, গত 1 বছরে? আমি ইমপ্ল্যান্টের পরে আমি এমন হয়েছি। আচ্ছা, ইমপ্ল্যান্টের পরে। আচ্ছা আপা, চায়না রানীর জন্য প্রথম পরামর্শটা কি দেন? প্রথম পরামর্শ যেটা আমার কাছে মনে হয় যে ইমপ্ল্যান্টের সাথে আপনি যেগুলো বলছেন আসলে সেগুলোর সম্পর্ক আসলে একটু কম। হ্যাঁ, আমাদের তো অনেক কিছু শরীরে হতে পারে, মাজা ব্যথা হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক কারণে, সবই যে ইমপ্ল্যান্টের কারণে এই কথাটা কিন্তু ঠিক না। আর মুনিয়াপা যে কথাটা বললেন স্থায়ী পদ্ধতির কথাটা, এটা খুব জরুরি, কারণ আপনার কিন্তু পরিবার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমরা মনে করি যে আপনার এবারে ইমপ্ল্যান্টটা
শেষ হয়ে গেলে আপনি কিন্তু একেবারে স্থায়ী পদ্ধতিতে চলে যেতে পারেন, তাহলে আপনি সারা জীবনের মতো নিশ্চিন্ত হবেন যে আপনার আর কোনো প্রেগন্যান্সি হবে না। আর এখন যে আপনার মাসিকটা বন্ধ, এটা কিন্তু একটা কমন, হ্যাঁ, ইমপ্ল্যান্ট পড়লে অনেকের মাসিক বন্ধ থাকে, এটা নিয়ে ভয়ের কিছু নাই। মাসিক বন্ধের জন্য কিন্তু আপনার মাজা ব্যথা না। এই বয়সে, আপনার বয়স প্রায় 40-এর কাছাকাছি, আপনার কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেটটা খাওয়া উচিত 2 বেলা করে, দুধ বা দুধের জাতীয় জিনিস খাওয়া উচিত, একটু গায়ে রোদ লাগানো উচিত, এবং বেশি ব্যথা হলে আমরা একটা সিম্পল প্যারাসিটামল দিই, সেটা আপনি খেতে পারেন। কিন্তু আসলে ইমপ্ল্যান্টের কারণে যে খুব মাজা ব্যথা হচ্ছে বা মাসিক হচ্ছে না বলে যে মাজা ব্যথা, এটা কিন্তু আসলে আমি ঠিক মনে করি না আর কি। ঠিক আছে, তাহলে চায়না রানীকে কি কোনো ওষুধ দিবেন? মাসিক হওয়াটা তো আসলে খুব প্রয়োজন নাই এখন। হ্যাঁ, মাসিক কিন্তু আমাদের শুধুমাত্র বাচ্চা হওয়ার জন্য। এটাও একটা আমাদের ধারণা আছে যে মাসিক না হলে শরীরটা আসলে খারাপ হয়ে যায়, এই কথাটা ঠিক না। মাসিকটা হয়ে তৈরি হয়েছে শুধুমাত্র বাচ্চা হওয়ার জন্য। এখন আপনি ইমপ্ল্যান্টটা পড়েছেন, মাসিকটা বন্ধ যদি থাকে, এটা নিয়ে চিন্তার কিছু না, এটা শরীরে আপনার কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, ওকে চায়না দিদি, ভালো থাকেন। হ্যাঁ, আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। শরীরটা যতই আপনি এরকম 3 বছর মেয়াদি, আবার 3 বছর মেয়াদি, এরকম এসব করে লাভ কি? 2টা ছেলে 2টা মেয়ে, আর কি লাগে? এদেরকে ভালো করে মানুষ করেন, আর তো দরকার নাই। আর নিজের স্বাস্থ্যটার তো নজর রাখতে হবে। আপনি একটা স্থায়ী পদ্ধতিতে গেলে আর এত সব ঝামেলাও হবে না। ঠিক আছে? জি। আচ্ছা, আসলে আমরা মাসিক কোনো পদ্ধতি চলাকালীন সময় যদি মাসিকটা বন্ধ থাকি, আমরা কিন্তু আবার একটু চিন্তাও থাকি যে প্রেগন্যান্সি হলো কিনা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যদিও জানি এটা খুব একটা মানে ইমপ্ল্যানন এবং কপারটিতে অনেক সময় হয় যে মাসিকটা বন্ধ থাকে বারবার নিলে, তারপর আমরা বলি যে যদি সম্ভব হয় তাহলে হয়তো একটা আল্ট্রাসাউন্ড করে বা একটা প্রেগন্যান্সি টেস্ট করে দেখবে। ইমপ্ল্যান্টে আসলে মাসিক বন্ধ থাকাটা একটা কমন, এটা যদি কোনো শরীরে ক্ষতি করছে না। কিন্তু কারো যদি সন্দেহ থাকে যে আমি কি এর মধ্যেই গর্ভধারণ করে ফেললাম নাকি, সে একটা প্রেগন্যান্সি টেস্ট করতে পারে। তবে গর্ভধারণ করার ক্ষমতা খুব মানে চান্স খুব কম। তারপরে অনেকে টেনশন করে যে এটা হয়ে গেল কোনো কারণে, আর হয়তো মানে এমন তো কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তো 100% রাইট। আর সেটার জন্য অত মানে ঘাবড়ে গিয়ে মানে অনেকে মানে বলে যে এটা পদ্ধতিটা আমরা রিমুভ করব কিনা ইত্যাদি, সেগুলো না করে একটা টেস্ট করে ফেলে যদি দেখা যায় যে গর্ভধারণ হয়নি আর এমনি যদি মাসিক বন্ধ থাকে, অসুবিধা নেই, সেটার জন্য কোনো সমস্যা, বাচ্চা তো চাচ্ছেন না। খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, চায়না রানীর পরে এখন মিনার আপা, আইডি গ্রহীতা। আচ্ছা, মিনার আপা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিনার আপা, জি, কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি, ভালো আছি আপা, বল। আচ্ছা আপা, আমার সমস্যা হয়েছে, আমি আইডি পড়েছি ধরেন 9 মাস হয়ে গেছে। আমার হাত পাও একটু জিনজিন করে, একটু অনেকক্ষণ বইলে পাও ফুললা যা, তারপরে ফিডে হইতে মাজা হইতে চিউলি এমন ব্যথা, আমি বসলে হঠাৎ করে মনে হয় আমার দম বন্ধ হইয়া যায়, এমন ব্যথা, উঠলে আর বইতে পারি না। এই সমস্যা আমার, মানে আমি কি করতাম? বাচ্চা কয়জন? আমার 4 বাচ্চা। আরো নিবেন? যে না। তাহলে যা আইডি যখন নিছেন তখন আপাদেরকে বলেন নাই? হ্যাঁ বলছি। হ্যাঁ, যে আর বাচ্চা নিবেন না। আমি তো, ওরা তো আমারে বলে, আমি ওই ভালো একটা পদ্ধতি নিতাম, আমি এটা নেই, আমি এইটাই নিছি। আমি বুঝি নাই, স্থায়ী পদ্ধতি নেওয়ার কথা বলছে না? যে আচ্ছা, সেটা আপনার পছন্দ হয় নাই? যে না, মানে আপনার মনে আবার ইচ্ছা আছে আরেকবার? না ওটা তো ভয়, এর লাগে নেয় না, স্বামী না করে এর লাগে ভয়তে নেই না আর এটা। আচ্ছা, স্বামী না করে কেন? কিসের ভয়ে? ধরেন কাটাছিরা ভয় না। আচ্ছা, আমাদের সঙ্গে বড় ডাক্তার আছে, এই কাটা ছিঁড়ার ভয় এটা একটু নিয়ে বলতে হবে আপা। হ্যাঁ, আসলে স্থায়ী পদ্ধতি কিছু জিনিস আছে না, সুবিধা অনেক, অসুবিধা খুব কম। অনেক সুবিধা, হ্যাঁ, আপনি একেবারে নিশ্চিন্ত, বাচ্চা হবে না। এই যে কাটা ছেঁড়াটার কথা বললেন, এই কাটা ছেঁড়াটা কিন্তু ছোট্ট একটা কাটা, এটা কিন্তু কোনো বড় অপারেশন না। ছোট্ট একটা কাটা দিয়ে আমরা শুধু টিউবটাকে বের করে আনি এবং সেটাকে আমরা বন্ধ করে দিই। এটা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না, এটা আপনার মাসিকের কোনো ক্ষতি করবে না, আপনার স্বামীর সাথে মেলামেশায় কোনো অসুবিধা হবে না। শুধু যেখানটা রাস্তাটা আছে ওই রাস্তাটা আসলে আমরা মানে একদম ছোট্ট একটা কাটা দিয়ে এটাকে বন্ধ করে দিই। কাজেই যদি মনে করেন যে এটা বিরাট একটা অপারেশন, এটা আসলে আমার মনে হয় যে না জেনে একটু ভয় পাওয়া হচ্ছে আর কি। হ্যাঁ,
এটা একেবারে একদমই সিম্পল একটা জিনিস, এটা করতে একেবারে সময় লাগে না, বরং এখানে সাইড এফেক্ট অনেক কম। আপনার যে ইমপ্ল্যান্টের সমস্যাটা হচ্ছে মাজায় ব্যথা, এটা ইমপ্ল্যান্টের কারণে, আইইউডির কারণে হয়তো বা না, মাজায় ব্যথার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবচেয়ে কমন যেটা হচ্ছে ক্যালসিয়ামের, শরীরে ক্যালসিয়াম নেই। হ্যাঁ, আপনি ক্যালসিয়াম খাবেন, তার 2টা করে ট্যাবলেট খেতে পারেন, তার সাথে রোদে যাবেন, একটু এক্সারসাইজ করবেন, একটু ব্যায়াম হাঁটাচলা করবেন, যদিও আপনারা গ্রামে অনেক হাঁটাচলা করেন। আমরা অনেক হাঁটাচলা করি যে। হ্যাঁ, আমরা জানি সেটা, আমরা বরং শহরেই হাঁটি না একেবারে। সো এইগুলা করলে আপনার কিন্তু অনেকখানি কমে যাবে জিনিসটা। হ্যাঁ, এটা আইইউডির সাথে খুব সম্পর্ক আছে বলে আমি মনে করি না। তারপরে আমরা অনেকে যদি বলে যে আমার তলপেটে মাঝে মাঝে ব্যথা করে, কোমরে ব্যথা করে, তখন কিন্তু আমরা প্যারাসিটামল ট্যাবলেটটা খেতে বলি। তবে আমিও একেবারেই মুন্নি আপার সাথে একমত, আপনি আপনার স্বামীর সাথে কথা বলেন, স্বামীর সাথে কথা বলে আমার মনে হয় আপনার স্থায়ী পদ্ধতিতে যাওয়াটা উচিত হবে। ম্যাডাম, আমার কোনো ওষুধ নাই। আপনার ওষুধ, আচ্ছা ঠিক আছে, মিনার আপাকে একটু ওষুধই দিতে হবে কিন্তু। হ্যাঁ, আপনি কোনো পরামর্শ তার আপনি ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন 2 বেলা করে, কোরালক্যাল ডিএক্স। কিন্তু যদি ঠিকঠাক আমার কথা থেকে যদি শিখতে চান তাইলে হলো গ্রামে যেসব ভালো ভালো খাবার আছে, একদম সবুজ তাজা শাকসবজি আপনারা আপনাদের ঘরের কোনাই করেন নিজেরাই, মানে মেয়েরাই আমি জানি যে সব শাকসবজি বনে, লাউ পাতা, অমুক, কচু শাক, এগুলা আমরা শহরের মানুষরা কিন্তু সত্যি সত্যি বিশ্বাস করেন, আপারে জিজ্ঞাসা করেন, আমরা যে কচু শাক অনেক দাম দিয়ে কিনে খাই, আর আপনাদেরকে যদি বলি যে কচু শাক খান ভালো, মেয়েদের জন্য হাত পা ফুলবে না, তখন বলেন কি যে না, খালি গরিবের খাওয়ার কথা বলেন। আপনারা মনে করেন মাংস অনেক ভালো খাবার, আসলে কিন্তু মাংস খুব খারাপ খাবার। এই মুরগির মাংসই বলেন, গরুর মাংসই বলেন, আর খাসির মাংসই বলেন, খুব খারাপ খাবার। এটা এমন কোনো আমাদের ও শরীরে উপকার করে না, বরং আমরা মাছে ভাতে বাঙালি, আমরা যদি মাছ খাই, ছোট মাছ খাই। আর বরিশাল আপনারা তো খুবই আনন্দের জায়গায় আছেন, ওইখানে যেমন সুন্দর সুন্দর শাকসবজি হয়, মাছের মাছ, ওইটা একটু ঝাল টাল কম দিয়ে খাবেন, আর হলো ডিম খাবেন। তারপরেও আপা কিন্তু আপনারই ওষুধ দিচ্ছে, আপনি ওষুধ চাইছেন, মিনার আপার জন্য ওষুধ দেন আপা। হ্যাঁ, মুন্নি আপা যেটা বললেন, আসলে আমরা কিন্তু আমাদের চারিদিকে যা খাবার আছে সেটা যদি আমরা বুদ্ধি করে খেতে পারি, হ্যাঁ, আমাদের শরীরের অনেক রকম কিন্তু ঘাটতি পূরণ হয়ে যায়। তারপরেও আমি মনে করি যে এই বয়সটায় আপনার ক্যালসিয়াম খাওয়া দরকার। আপনি 2 বেলা ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারেন, যেটা একদম সব দোকান বাজারে সব জায়গায় পাওয়া যায়, ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি দেওয়া থাকে, সেরকম ট্যাবলেট আপনি 2 বেলা খাবেন। এছাড়া যদি কোনো কারণে আপনার ব্যথাটা দেখা যাচ্ছে যে তার থেকেও কমছে না, তাহলে আপনাকে সিম্পল প্যারাসিটামল নাপা ট্যাবলেট 500 মিলিগ্রাম আপনি খেতে পারেন। আর প্রয়োজনে আপনি কোনো হাড়ের ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন যে আর কোনো সমস্যা আছে নাকি যার জন্য এত মাজা ব্যথা। ঠিক আছে? ওকে মিনার আপা, অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিনার আপা, ভালো থাকেন। এবার আপা হচ্ছে ফাতেমা আপা, বরিগ্রহিতা। আচ্ছা, ফাতেমা আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাতেমা আপা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি আপা, বলেন। বড়ি খাওয়ার পর থেকে আমার ওই সমস্যা, অ্যালার্জি, চোখ চুলকা, দুনো সাইডে গলার ব্যথা করা, টনসিল বাড়তি। বয়স কত? 36। 36। আর বড়ি খাচ্ছেন কতদিন ধরে? ছোট বাচ্চার বয়স 5 বছর 2 মাস, ওকে, 1.5 বছর পর থেকে। আচ্ছা, ছোট বাচ্চা হওয়ার 1.5 বছর পর থেকেই বড়ি খাচ্ছেন? জি, সুখী। আচ্ছা, আপনার মনে হচ্ছে যে বড়ি থেকে আপনার এই গায়ে চুলকায় কি আর কি? অ্যালার্জি, আবার গলার ব্যথা, দুনো সাইডে মাথা ব্যথা। এই 5 বছর ধরে? যে এই 3.5 বছর ধরে এই সমস্যা বড়ি খাওয়ার পর থেকে। আর আমার ওই বড়ি খাওয়ার পর থেকে মিস কোনো হয় না। আমি 1.5-2 বছর জায়গায় সাদা বড়ি খাই, লাল বড়ি খাই না। তারপরে 14-15টা খাওয়ার পরে হালকা একদিন 1.5-2 বছর পরে এই মনে হয় 3.5 বছরে 2 বার হয়েছি। আচ্ছা, আর ঠিক মতো মিস হই না। আচ্ছা আপা, ফাতেমা আপার জন্য আপনি কোন বড়িটা খাচ্ছেন? সুখী। সুখী খাচ্ছে। সুখীর মধ্যে লাল বড়ি আছে না? জি, লাল 2 পাতার 14টা খাওয়ার পরে একবার হয়, বছরে একবার। আচ্ছা, আপনি যখন লাল বড়িটা খান তখন আপনার মাসিক হয় না, তাই না? জি না। আচ্ছা, তারপরে আবার সাদা শুরু করে দেন? 14টা খাওয়ার পর আবার সাদা খাই, ডরে ভয়তে। হ্যাঁ, আবার সাদাটা খান, কিন্তু তারপর 2 মাস পর পর মাসিক হয়, তাই না? 2 বছরে 3-3.5 বছরে 3 বার হয়েছি।
আচ্ছা, কিন্তু আপনি যে কথাগুলো বললেন যে অ্যালার্জির সমস্যা, গলায় ব্যথা, মাথা ব্যথা, এগুলোর সাথে কিন্তু খুব বেশি আসলে বড়ির সম্পর্ক নেই। হ্যাঁ, এগুলা কিন্তু আর এটার জন্য মনে হয় আপনাকে আলাদাভাবে ডাক্তার দেখাতে হবে। আর বড়িটা লাল ট্যাবলেট খেলে কিন্তু আসলে হয়ে যাওয়ার কথা মাসিক। হ্যাঁ, এখানে কিন্তু না হওয়ার কিছু নাই, বরং যাদের অনিয়মিত মাসিক তাকেই কিন্তু আমরা বড়ি দেই মাসিকটাকে রেগুলার করার জন্য। তা আমার মনে হয় যে বড়ি আমরা অনেক রকম আছে, তো আমরা কিন্তু বদলে দিতে পারি, ইচ্ছা করলে আমরা বদলে অন্য ডোজে যেতে পারি। হ্যাঁ, ওনার ব্র্যান্ডটা একটু চেঞ্জ করে দেওয়া যায়, ব্র্যান্ড করে চেঞ্জ করে দিতে পারি। সরকারের কাছেই কিন্তু অনেক রকমের বড়ি আছে, কিছু লো ডোজ, কিছু মাঝারি ডোজ, কিছু বেশি ডোজ, সবার জন্য সবগুলো না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনি পরিবার পরিকল্পনা কেন্দ্রে দেখা করে আপনার বড়িটা শাহিন আপা বদলে নিতে পারেন। পরিবার কল্যাণ সহকারী আপা, শাহিন আপা, একটু ডক্টর তানজিমের সঙ্গে একটু আপনি কথা বলেন। যেটা ফাতেমা আপার জন্য যে বড়িটা সুখী বড়ি খাচ্ছেন উনি, হ্যাঁ, তাহলে আরেকটু মানে আপা ওনার জন্য কি আরেকটু পাওয়ার বাড়াতে হবে নাকি এই ফাতেমা আপার জন্য? হ্যাঁ, আমরা অন্য কোনোটাই চলে যেতে পারি। অন্য কি কি আছে শাহিনা আপাকে একটু বলেন। আমাদের হচ্ছে সরকারি হচ্ছে সুখী আছে, আবার সুখী নতুন একটা বাড়ছে, সুখী তৃতীয় প্রজন্ম। হ্যাঁ, তৃতীয় প্রজন্ম, হ্যাঁ ঠিক আছে, সেটা আরো ভালো, শরীরের সাইড এফেক্ট আরো কম। হ্যাঁ, সেদিকে যেতে পারে। কিন্তু আমার একটা কথা আছে, ফাতেমার তো 3টা বাচ্চা, তাই না? জি। ফাতেমার কি এখন বড়ির আসলে কোনো প্রয়োজন আছে? আর আমরা আরো দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনায় যেতে পারি না? বলি আপা, সে নিতে চাচ্ছে না। কিন্তু এটা তো আমাদেরকে বুঝাতে হবে, তাই না, যে 3টা বাচ্চা হয়ে গেছে, বয়স হয়ে গেছে 36, এখন প্রতিদিন বড়ি খাওয়া তো আসলে কোনো প্রয়োজন নেই। এখন 3টা বাচ্চা সামলাতে তো সংসারে অনেক কাজ। হ্যাঁ, এই ফাঁকে কিন্তু আসলে একটা কিছু 3 বছর বা 5 বছরের জন্য দিয়ে দিলে বা 10 বছরের জন্য সে কিন্তু অনেক নিশ্চিন্ত থাকতে পারবে। আমার মনে হয় এই ক্ষেত্রে একটা রোল আছে ওর, যে ও যে একটু কথা বলে একটু বোঝাতে পারে যদি। হ্যাঁ, কাউন্সিলিং করেন না শাহিনা আপা আপনারা? জি জি, আমরা কাউন্সিলিং করি আপা, অনেক বোঝানো হয়েছে, বলা হয়েছে, কিন্তু সে বলতেছে অন্য পদ্ধতি নিবে না, সে বড়ি খাবে। এই জন্য তাকে বড়ি দেওয়া হয়, সে অন্য স্থায়ী পদ্ধতি নিতে চায় না। আচ্ছা আচ্ছা, স্বামীর সঙ্গেও তো কথা বলতে পারেন। হ্যাঁ, মানে ফাতেমা আপা আর ফাতেমা আপার স্বামী দুজনে একসাথে বসে একটু কথা বলতে পারেন আপনারা। হ্যাঁ, জি, তার স্বামী না বলে যে স্থায়ী পদ্ধতি কেউই নিবে না, স্বামীও নিবে না, তাকেও করতে দিবে না। না, আমরা স্থায়ীতে না যাই, আমরা দীর্ঘমেয়াদীতে যদি যাই, একেবারে স্থায়ী যে আমাকে লাইগেশন করতে হবে, ভ্যাসেকটমি, তা না গিয়ে আমরা যে 3 বছর 5 বছরের জন্য একটা পদ্ধতি দিয়ে ফেলতে পারি, 10 বছরের জন্য, এটা কিন্তু স্থায়ী হলো না, দীর্ঘমেয়াদী। এবং এভাবে বলতে পারি আমরা যে যখন ইচ্ছে সে খুলে ফেলতে পারবে, এভাবে বলে আমরা মনে হয় কাউন্সিলিং করে। প্রতিদিন বড়ি খাওয়া আমার মনে হয় যে ওনার ফ্যামিলি কমপ্লিট এখন খুব একটা প্রয়োজন নেই। হ্যাঁ, আর ওনার যেহেতু কিছু একটু সাইড এফেক্ট হচ্ছে, এই বাক্সের পরে বন্ধ করে দিয়ে আমার মনে হয় নেক্সট মাসে যদি সম্ভব হয় আমরা প্রপার কথাবার্তা বলে ওনাদেরকে রাজি করি একটা অন্য দীর্ঘমেয়াদী পদ্ধতিতে যেতে পারলে মনে হয় আমার ভালো হবে। ঠিক আছে, জি আচ্ছা আচ্ছা, ওকে ওকে ফাতেমা আপা, চিন্তা করে দেখেন কি করবেন। হ্যাঁ, ওকে শাহিনা, আর কতজন আছে? আমরা কিন্তু শেষ একজন আপা, আরেকজন কিশোরী। আচ্ছা, ওকে ওকে, কিশোরী আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পলি? জি। আচ্ছা পলি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনারা? আমরা ভালো আছি। বলো বলো, কি সমস্যা? আমার প্রবলেম হচ্ছে মিন্স হওয়ার 2 দিন আগে খুব সাদা স্রাব হয়। আচ্ছা, আর তারপরে 7 দিন ভালো হয়ে যায়, মিন্স 7 দিন পরে। তারপরে আবার 10 দিন পরে আবার ব্লাড দেখা দেয়। আচ্ছা, আর খুব চুলকানি হয়। এটা কতদিন ধরে এরকম? 1 বছর। 1 বছর। পলি, এটার জন্য কি কাউরে দেখাইছো, কথা বলছো কারোর সাথে? জি না। বলো নাই? আচ্ছা, আমরা তাহলে আপার কাছ থেকে শুনি। পলি বয়স কত? 18 বছর। 18 বছর। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক মতো করছো? মনে হয় না আপা। হ্যাঁ, সেজন্য ও জি বলবে, আমি না দেখলে একদমই শুকনা পাতলা একেবারে। হ্যাঁ, আমি কিন্তু 18 মনেই হচ্ছিল না। খাওয়া দাওয়াটা আসলে খুব মানে ভালোভাবে করতে হবে। আর গলায় তো কোনো জোর নাই একদমই। কি পড়ছো তুমি?
ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তো অনেক পড়া কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারে, হ্যাঁ অনেক পড়া। এই সময় আসলে শরীরের শক্তিটা খুব দরকার। তুমি যে কথাগুলো বললে এগুলো নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি। অনিয়মিত মাসিকটা কিন্তু কমন, তোমার আস্তে আস্তে এটা বছর 20 হতে হতে দেখবে তোমার ঠিক হয়ে গেছে। না ঠিক হলে তোমাকে কারোর সাথে স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে একটা ওষুধ নিতে হবে। সাদা স্রাবের যে ব্যাপারটা তুমি বললে মাসিকের আগে হয়, এটাও কিন্তু একটা নর্মাল হরমোনাল চেঞ্জ। শরীরে এক ধরনের হরমোন তখন বেড়ে যায়, তার পরপরই মাসিকটা হয়, এই জন্য তখন সাদা স্রাবটা একটু বেশি হয়। যদি একমাত্র সাদা স্রাবের সাথে তোমার চুলকানি বেশি হয় তাহলে একমাত্র কিন্তু আমি মলম দেব, না হলে কিন্তু সাদা স্রাবটা মাসিকের এক এক সময় বেশি হবে কম হবে, এটাই কিন্তু নর্মাল। তো তোমার যদি চুলকানি বেশি হয় তাহলে তুমি যেই আমি ক্যাপসুল এটা একটা মলমের কথা বলেছি, সেই মলমটা নিওস্টেন ক্রিম দিনে 2 বার করে 7 দিন লাগাবে। এর সাথে তুমি মুখে একটা ক্যাপসুল খেতে পারো। সেই ক্যাপসুলটার নাম অনেক নামেই পাওয়া যায়, ফ্লুগাল ক্যাপসুল। ফ্লুগাল ক্যাপসুল 150 মিলিগ্রাম তুমি সপ্তাহে একটা করে পরপর 3 সপ্তাহ খেতে পারো, ঠিক আছে? তাহলে তোমার যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটা ভালো হয়ে যাবে। আর একটু আগে মুনিয়াপা আর আমি যেটা বলছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব জরুরি, হ্যাঁ, নাহলে আমাদের বারবার ইনফেকশন হতে পারে। সুতির কাপড় পরা, পরিষ্কার থাকা, বারবার কাপড় বদলানো, এইসব অভ্যাসটা আসলে জারি রাখতে হবে। ঠিক আছে পলি, জি ভালো থাকো। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আসসালামু খাওয়া দাওয়া করতে হবে কিন্তু। হ্যাঁ ওকে। জি আপা, আর হচ্ছে আমাদের আর একজন কিশোরী একটু কথা বলতেছে আপনাদের সাথে। আচ্ছা আচ্ছা, ওকে। আরজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরজু কেমন আছেন? ভালো আছেন? জি জি। শুনি আরজু কি? আমার মানে মাথা ব্যথা করে, তারপরে হাত কামড়া, পা কামড়া, মানে কিছু দিয়ে বাঁধিয়ে রাখি, তারপরে ব্যথা কমে না। তারপরে শরীর খারাপ হই, হওয়ার পরে যদি ভালো হয় তারপরে আবারও দেখা দেয় রোগগুলা। আচ্ছা, কোন রোগগুলা দেখা দেয়? মাথা ব্যথা? এই মানে শরীর খারাপ হওয়ার পরে মানে আবারও শরীর খারাপ হয়, ভালো হওয়ার পর আবার হয়। আচ্ছা, কয়দিনের মাথায়? এই 1 মাসের আগে ওই হওয়ার পরে আবারও দেখা দেয়। আচ্ছা, তো কয়দিন থাকে মাসিক? তোমার কয়দিন থাকে? 3 দিন থাকে, 3 দিন থাকার পরে ভালো হয়ে যায়, তারপরে আবার 4 দিন 7 পরে দিন, আবার 7 দিন 8 দিন পরে দেখা দেয়, আবার আর একটু হয়। এবং সেটা কয়দিন থাকে? আবার এই 2 দিন থাকে হয়তো একটুখানি। ওই যে অনেকের বলে না যে 7 দিনেই ঠিক হয়ে যায়, তোমারটা আবার একটু 1 দিন 2 দিন একটু বিরতি নেয়, আবারও হয়। তাহলে তোমার হলো ধরো পরিষ্কার একদম নামাজ পড়ার মতো তোমার ইয়ে করতে হলে 10-12 দিন লাগে নাকি? জি। ওকে আপা। হ্যাঁ, এটা কিন্তু হতে পারে। হ্যাঁ, তোমার বয়সটা কত? এই বয়স 18 হবো। 18। হ্যাঁ, এটা হতে পারে। অনেকের হয় যে একটু 1 দিন 2 দিন নেই, আবার হঠাৎ করে হলো। এটা ঠিক হয়ে যাবে বয়সের সাথে সাথে, এটা কোনো ওষুধ লাগবে না। কিন্তু আমি যেটা নিয়ে চিন্তিত, তোমার মাথা ব্যথার কথাটা বললে, তাই না? জি। এই বয়সে স্কুলে মানে তার আগে কিন্তু আমাদের দেশে যেটা হয় যে রুটিন চোখ দেখানোর কোনো ব্যাপারটা থাকে না। এই বয়সী বাচ্চারা যখন স্কুলে হঠাৎ করে দেখে একটা পর্যায়ে গিয়ে তাদের মাথা ব্যথা, চোখে দেখতে অসুবিধা হয়, তোমার বোর্ডে পড়াশোনা দেখতে অসুবিধা হয়। জি। হ্যাঁ, তা আমার মনে হয় এটা খুব জরুরি। এটা কিন্তু হঠাৎ করে বের হয়ে যায়, কেউ বুঝতেও পারে না নিজে, এবং খুব যে কষ্ট করে বোর্ডের লেখাপড়া বা পড়াশোনা দেখে, যার ফলে মাথা ব্যথা। তোমাকে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে। আমি একটা ছোট্ট জিনিস জানতে চাই, এই ফোন আছে তো না? জি। কি স্মার্টফোন? জি না, জি আমি ফোন চালাই না, আমার ফোন চালাতে দেয় না। ফোন চালাতে দেয় না? ও আচ্ছা। অনেকের কিন্তু স্মার্টফোন মাথা ব্যথা। হ্যাঁ, আজকাল সারাদিন ফোনের মধ্যে, ওই টাচ ফোনের মধ্যে সারাদিন থাকে, ফেসবুক করতে থাকে, কি সব করতে থাকে, তারপরে তো চোখে ব্যথাটা ওইটা আর বাড়ে। হ্যাঁ, তাহলে তোমার যদি না হয় তাহলে আমরা ভালো কথা, ঠিক আছে, এটা নর্মাল, হয়তো পড়ার চাপও হতে পারে। আপা যেটা বললেন, মানে আবার এতে শ্বাস আলে তো অনেক কষ্ট হয়, গলার টনসিল আছে, মানে কি খাইলে মানে ব্যথাটা কমতো। তাহলে গলার টনসিলের সাথেও সম্পর্ক থাকতে পারে মাথা ব্যথার। হ্যাঁ, সেই ক্ষেত্রে নাক কান গলা বিশেষজ্ঞ। আচ্ছা, শ্বাস আলাতে অনেক কষ্ট হয়, ঘুমাইতে পারি না। বুঝতে পারছি আমি। হ্যাঁ, তোমার হয়তো সেটার কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। কাজেই তোমাকে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ এবং চক্ষু বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে। ঠিক আছে? জি। আচ্ছা, ভালো থাকো। হ্যাঁ, ওকে। আমরা শেষ করব। ডাক্তার তারেক আহমেদ শাওন উনি আমাদের সঙ্গে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি,
কৃতজ্ঞতা জানানোর জন্য আপনাদের এই ফিল্ডে আমরা আজকে আমাদের এটি নিউজের আমার সহকর্মীরা সবাই আছে এবং আপনারা এত সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছেন। খুবই গুছিয়ে কথা বলে এখানকার যারা সেবাগ্রহীতারা যারা এসছে, সেই জন্য মানে একেবারে সরাসরি ধন্যবাদটা দেওয়ার জন্য দূর থেকে আপনার নাম না বলে একটু ক্যামেরার সামনেই ডেকে নিলাম। আপনার যদি কোনো কিছু জানাবার থাকে মানে আপনাদের কার্যক্রম নিয়ে। আসলে আমাদের উপজেলা লেভেলে এখানে আসলে আমাদের 4.5 লাখ লোক জনসংখ্যা, সেখানে হচ্ছে আমরা কাজ করি পরিবার পরিকল্পনা বিভাগ 92,000 দম্পতি নিয়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের পরিবার পরিকল্পনা বিভাগ আসলে আমরা সব কিছু নিয়ে কাজ করি। এএনসি, পিএনসি, কিশোর কিশোরীর সেবা, তাদের হচ্ছে বয়সন্ধিকালে যেসব চেঞ্জগুলো আসে তাদেরকে জানানোর বিষয়, এবং হচ্ছে গিয়ে কিশোর কিশোরী যে সমস্যাগুলো হয় তাদের পুষ্টিকর যে খাবারগুলো আয়রন ফলিক অ্যাসিড ওই সময় দেওয়ার জন্য, এবং হচ্ছে গিয়ে একজন মা হচ্ছে গিয়ে গর্ভবতী হওয়ার আগে প্রাক যে হচ্ছে গিয়ে আমাদের যে কথাগুলো বলার থাকে, যেসব কাউন্সিলিং, সেই কাউন্সিলিং কিন্তু আসলে আমরা পরিবার পরিকল্পনা বিভাগ থেকে করে থাকি। এবং হচ্ছে গিয়ে আমাদের এখন যেটা হচ্ছে গিয়ে আমরা যদি কোনো মা গর্ভবতী হতে চায় বা কবে গর্ভবতী হবে, যে জিনিসগুলো আছে বা যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আমরা তাদেরকে, সে পদ্ধতি আমরা যেটা বলি সেই পদ্ধতিগুলো তাদের ইচ্ছা মতো আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। সারা বাংলাদেশে মানে এই পরিবার পরিকল্পনা বিভাগের যে কাজ, এবং এটা এত এফিশিয়েন্টলি করেন আপনারা সবাই, তা না হলে তো বাংলাদেশের অবস্থা কি হতো। সেটা আসলে আমরা এখানে চেষ্টা করি আপনার তাদেরকে হচ্ছে কাউন্সিলিং বিষয়, যে তারা আসলে কোন পদ্ধতিগুলো মানে বেছে নিবে, কারণ আসলে আমাদের অনেক পদ্ধতি থাকে। তো সেক্ষেত্রে তাদের পছন্দ অনুযায়ী আমরা পদ্ধতিগুলো তাদেরকে সরবরাহ করে থাকি এখানে। আর হচ্ছে কি আমাদের যে নতুন যে কাজগুলো যেটা হচ্ছে গিয়ে আমরা করতে থাকি, যে 24/7 ডেলিভারি আমাদের এখন যেটা মূল থিম, যে আমাদের সকল হচ্ছে গিয়ে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং আমাদের MCWC যেটা আছে আমাদের, সেই গুলোতে আমরা 24 ঘন্টা দিনে 7 দিন হচ্ছে গিয়ে ডেলিভারি সেবা এবং অন্যান্য সেবা দিয়ে থাকি। প্রায় সব অনুষ্ঠানেই আমরা এগুলো প্রচার করে থাকি। আপনি জানেন যে এটা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IEM ইউনিট আমাদের এই অনুষ্ঠানটি করতে সহযোগিতা করে, সুতরাং ফিল্ডেও করি, এখানে স্টুডিও আমরা এইসব আলোচনাগুলো করি। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ ম্যাডামকে। অনেক ধন্যবাদ শাহিনা, খুব চমৎকার করে এই অনুষ্ঠানটি একেবারে সবার মায়েরা যাতে সুন্দর করে কথা বলতে পারে সেজন্য আমাদেরকে সহযোগিতা করবার জন্য আমি ঝর্ণা বেগমকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি জানি যে অসিত রায় তিনিও আমাদের এই মায়েদের যে পরামর্শগুলো দিয়েছেন, ডাক্তার তানজিম সাবিনা চৌধুরী, সেগুলো লিখতে, প্রেসক্রিপশনটা বুঝিয়ে দিতে সহযোগিতা করেছেন। অসিত রায়, আপনাকেও কৃতজ্ঞতা। আবার হয়তো কখনো দেখা হবে আপনাদের এই ভোলার চর ফ্যাশন। সরাসরি যাওয়া হয়নি, আমি একদিন হয়তো এত দূর থেকে কানেক্ট না হয়ে সরাসরি গিয়ে আপনাদের সামনে গিয়ে হয়তো আমরা এরকম একটি অনুষ্ঠান করব। নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকবেন সবাই। আর অশেষ কৃতজ্ঞতা ডক্টর তানজিম সাবিনা চৌধুরী, খুবই ভালো লাগলো, অসাধারণ। এবং একটা আবদারি রাখতে চাই, অবশ্যই আবার বারবার যেন আমরা এই মানুষটিকে পাই। আমরা আমি যেটা বলতে চাচ্ছি, আমরা আসলে শহরে ডাক্তার, হ্যাঁ, আমরা কিন্তু ওনাদেরকে কোনো সেবা দিতে পারি না। আমরা আসলে অত প্রান্তিক অঞ্চলে কোনো সময় গিয়ে কোনো রকম উপদেশ দেওয়াই সম্ভব হয় না। তো এই যে আপনার টিম এবং আপনার দ্বারা আমরা যে এই চান্সটা পেলাম, আমি আসলে মনে করি আমার আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। না, চান্সের চেয়ে বড় কথা, এবং মানে আমি জানি যে বাংলাদেশের সব শ্রেষ্ঠ ডাক্তাররা এখানে আসেন এবং সবাই এত আন্তরিকতার সাথে ভালোবেসে ফেলেন আপনারা। এইটা আমার মনে হয় কানেক্টিং বাংলাদেশের অনেক প্রাপ্তি, অবশ্যই, এবং সেই অনেক প্রাপ্তির মধ্যে এটা একটা অন্যতম ব্যাপার। আমি একদম আপনাদের মতো মানে সিনিয়র চিকিৎসকদেরকে এক ডাকে এক বাক্যে একটু বললেই আসেন এবং তারপর বারবার আসতেই থাকেন এবং সেই বারবার আসার অনুরোধটা থাকলেও অনেক কৃতজ্ঞতা। দেখা হবে নিশ্চয়ই। দর্শক যারা ছিলেন থাকবেন কানেক্টিং বাংলাদেশে। আগামী সপ্তাহে নতুন কোনো জায়গায় দেখা হবে।